রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। তুরস্কে সংস্কার করা হবে বাংলাদেশের ফ্রিগেট। পাকিস্তানের মসজিদে বোমা হামলার জন্য দায়ী ভারত। ওমানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরু। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান। রিয়াদ ডিফেন্স শো থেকে নাম প্রত্যাহার আবুধাবির। উজবেকিস্তানের সাথে প্রতিরক্ষা সহ $3.5 বিলিয়ন চুক্তি পাকিস্তানের। অ্যাপস্টেইন ফাইলের আরও লোমহর্ষক বিকৃত যৌনতার বিবরণ প্রকাশ। জড়িত ক্ষমতাধরদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে প্রশ্ন। তুরস্কের সহায়তায় আধুনিকায়ন করা হবে বাংলাদেশের নৌবাহিনীর মিসাইল ফ্রিগেট বিএনএস খালিদ বিন ওয়ালিদ। এজন্য ব্যয় হবে 650 কোটি টাকা। বিএনএস খালিদ বিন ওয়ালিদ বর্তমানে চট্টগ্রাম বন্দরে রয়েছে। শীঘ্রই এটি তুরস্কের পথে যাত্রা করবে এবং তুরস্কেই করা হবে আধুনিকায়ন। বাংলাদেশের মিলিটারি সংক্রান্ত একাধিক অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে এই খবর। বিএনএস খালিদ বিন ওয়ালিদ বাংলাদেশের একমাত্র ফ্রিগেট যাতে রয়েছে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার টর্পেডো মিসাইল সিস্টেম। তাছাড়া রয়েছে ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, যা অন্য ফ্রিগেটে নেই। তুরস্কের মাধ্যমে আধুনিকায়নের ফলে বিএনএস খালিদ বিন ওয়ালিদে যুক্ত হবে তুরস্কের উদ্ভাবিত সেন্সর ইলেকট্রনিক সিস্টেম সহ আধুনিক প্রযুক্তি। এর ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত হবে। তুরস্ক বর্তমানে বিশ্বের 10ম শক্তিশালী নৌবাহিনী। ডেস্ট্রয়ার, সাবমেরিন থেকে শুরু করে বিমানবাহী রণতরী নির্মাণেও সক্ষম দেশটি। বিএনএস খালিদ বিন ওয়ালিদ বাংলাদেশ সংগ্রহ করে দক্ষিণ কোরিয়া থেকে। 2001 সালে এটি বাংলাদেশের নেভিতে সার্ভিসে যুক্ত হয়। এর দৈর্ঘ্য 103 ফিট, ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 2500 টন, অপারেশন আওতা 7000 কিলোমিটার, সেনা ধারণ ক্ষমতা 186 জন। এর ডেকে একটি অগাস্টা ক্লাস অ্যাটাক হেলিকপ্টার মোতায়েনের ব্যবস্থা রয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে কোনো বিতর্ক বা তিক্ততা ছাড়া। তবে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রথম দিনই যুক্তরাষ্ট্র দাবি তোলে ইরানকে সমস্ত পারমাণবিক কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে। ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গবেষণা চালিয়ে যাবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্যান্য কর্মকর্তারা। গত বছর জুন মাসে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রথম দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হলো। ওমান আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে বড় ধরনের হামলা পরিচালনা করতে পারে বলে হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ডিফেন্স শো। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ডিফেন্স শো থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে রিয়াদ আবুধাবি চলমান তীব্র বিরোধ আবারও সামনে আসলো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমানে দ্বন্দ্ব চলছে ইয়েমেন নিয়ে। ইয়েমেনে সৌদি আরবের বিরোধী একটি বিদ্রোহী বাহিনীকে সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে সম্প্রতি সৌদি আরব হামলা চালায় ইয়েমেনের মোকাল্লা বন্দরে। এ বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র খালাস করছিল বিদ্রোহী বাহিনী এসডিসিকে। হামলার পর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে নির্দেশ দেয় ইয়েমেন থেকে তাদের সব সেনা প্রত্যাহারের। সংযুক্ত আরব আমিরাত বাধ্য হয় ইয়েমেন থেকে সেনা সরিয়ে আনতে। তবে ইরান ইস্যুতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয় দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। উভয় দেশ বলেছে, ইরানে হামলার ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহায়তা করবে না। এদিকে রিয়াদ ডিফেন্স শোতে পাকিস্তান প্রদর্শন করতে যাচ্ছে তাদের JF-17 ফাইটার জেট ও এয়ার টু এয়ার ক্রুজ মিসাইল তাইমুর। এই প্রদর্শনীর মাধ্যমে পাকিস্তান বিভিন্ন দেশ থেকে পেতে পারে সমরাস্ত্র রফতানির অর্ডার। এদিকে পাকিস্তান শুক্রবার উজবেকিস্তানের সাথে $3.5 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহ বিভিন্ন খাত। উজবেক প্রেসিডেন্ট শফকাত মির্জিওয়েভ 2 দিনের পাকিস্তান সফরে এই চুক্তি করেন।
পাকিস্তানে শুক্রবার মসজিদে বোমা হামলার জন্য ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বর্বর এই হামলা চালিয়েছে ভারতীয় সন্ত্রাসীরা। তাদের সাথে যোগসাজশ রয়েছে আফগানিস্তানের সন্ত্রাসীদের। হামলাকারীরা আফগান নাগরিক নয়, তবে হামলার আগে তারা আফগানিস্তান সফর করেছে। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩২ জন। এর এক সপ্তাহ আগে বেলুচিস্তানের ১২টি শহরে পাকিস্তান আর্মি, পুলিশ ও সরকারি প্রতিষ্ঠানের উপর হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচি লিবারেশন আর্মির দাবি, হামলায় নিহত হয়েছে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ২ শতাধিক সদস্য। অপরদিকে পাকিস্তান আর্মি দাবি করেছে, পাল্টা হামলায় নিহত হয়েছে ৩ শতাধিক ভারতীয় সন্ত্রাসী। বেলুচিস্তানের ১২ শহরে হামলার পর খাইবার পাখতুনখোয়ায় আবারও হামলা চালিয়ে হত্যা করা হয় পাকিস্তান আর্মির একজন ক্যাপ্টেনকে। পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক এই হামলার পেছনে ভারত, ইসরায়েল ও আফগানিস্তানকে অভিযুক্ত করেছে ইসলামাবাদ। অ্যাপস্টেইন ফাইলে যৌন বিকৃতি, নারী ও শিশু পাচার চক্রের সাথে জড়িত হিসেবে নাম এসেছে বিশ্বের প্রভাবশালী অনেক ব্যক্তির, কিন্তু তারা সবাই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না কোনো দেশের সরকার। ফলে এ নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বব্যাপী বিভিন্ন মহলে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস ও এলন মাস্ক, ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন সহ বিশ্বের শত শত প্রভাবশালী রাজনীতিক, ধনকুবের ব্যবসায়ী ও সাংস্কৃতিক সহ বিভিন্ন অঙ্গনে অনেক সেলিব্রিটি ব্যক্তিবর্গের নাম জড়িত অ্যাপস্টেইনের নারী পাচার সহ নানা ধরনের অপকর্মের সাথে। কিন্তু নিকৃষ্ট সব অপরাধের পর্বত প্রমাণ অভিযোগের পরও তারা সবাই এখনো প্রকাশ্যে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। কারো বিরুদ্ধে কোনো মামলা নেই, কারো বিরুদ্ধে কোনো দেশের সরকার কোনো নিচ্ছে না কোনো রকম পদক্ষেপ। ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে প্রিন্স অ্যান্ড্রুর খেতাব কেড়ে নিয়ে তাকে রাজপ্রাসাদ থেকেও বহিষ্কার করা হয়েছে, কিন্তু নেই তার নামে কোনো মামলা। অথচ যেসব অপরাধের সাথে তাদের জড়িত থাকার ঘটনা সামনে এসেছে, তাতে তাদের অনেকেরই মৃত্যুদণ্ড হওয়ার কথা প্রচলিত আইনে। অ্যাপস্টেইন ফাইলের ৩০ লাখ পৃষ্ঠার ডকুমেন্টের যেসব অংশ এখন পর্যন্ত পড়া হয়েছে, তাতে অ্যাপস্টেইনের যৌন আস্তানায় মেয়ে, শিশু, ১৮ বছরের নিচে কিশোরী সহ তাদের শিকার অন্যান্য শত শত নারীদের উপর বিকৃত যৌনাচার যেসব পৈশাচিক আর বিভৎস বিবরণ রয়েছে, তা পড়ার পর কোনো মানুষের পক্ষে স্থির থাকা সম্ভব নয় এসব গণমাধ্যমে প্রকাশ করা। মেয়ে শিশুদের দলবদ্ধভাবে ধর্ষণ করে হত্যার পর তাদের শরীরের চামড়া তোলার বিবরণও রয়েছে একাধিক ডকুমেন্টে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, পশ্চিমা প্রভাবশালীদের শিশু পাচার, মেয়ে, শিশু ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উপর বিকৃত যৌনতা ও বিভৎসতার প্রমাণ হলো অ্যাপস্টেইন ফাইল। কিন্তু তারপরও তাদের কোনো কিছুই হচ্ছে না, কারণ তারা বিশাল ক্ষমতাবান আর ধনকুবের। তারাই রাষ্ট্রের হত্যাকর্তা, ফলে তাদের শাস্তি দেবে কে? মারিয়া জাকারোভা লিখেছেন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশের শক্তিধরদের নাম অ্যাপস্টেইনের কুখ্যাত সব অপকর্মের সাথে জড়িত থাকার বিষয়ে ছবি, ভিডিও ও ইমেল আদান প্রদানের প্রমাণ সামনে আসার পরও তারা সবাই চোখ বন্ধ করে বলছেন তারা নির্দোষ, এবং মজার বিষয় হচ্ছে তাদের কারো কিছুই হচ্ছে না। মারিয়া জাকারোভা লিখেছেন, আমি প্রতিদিন অ্যাপস্টেইন ফাইল পড়ছি এবং এটা আমার কাছে সির্ফ জাহান্নাম ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। অ্যাপস্টেইন ফাইলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মতো দেশে কিভাবে সমস্ত গোয়েন্দা সংস্থা, সমস্ত গণমাধ্যম ও প্রশাসনকে ফাঁকি দিয়ে ২ দশকের বেশি সময় ধরে এভাবে এত বিভৎসতা চলতে পারল। বিশ্লেষকদের মতে, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম, প্রশাসন কোনো কিছুকে ফাঁকি দিয়ে এসব অপকর্ম হয়নি, বরং সবার সামনেই ঘটেছে এসব। কিন্তু অপরাধীরা ছিল ধরাছোঁয়ার বাইরে, কারণ তারা সবাই ক্ষমতাধর ও ধনকুবের। ক্ষমতা ও অর্থের নিচে চাপা পড়েছে তাদের সব অপরাধ। অ্যাপস্টেইনকে যৌন অপরাধের কারণে যুক্তরাষ্ট্রে অনেকবার গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রতিবারই তিনি ছাড়া পেয়েছেন। প্রতিবার তার মুক্তি এটাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও অসহায়, ক্ষমতাবান আর ধনকুবেরদের কাছে। অ্যাপস্টেইন ফাইল গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে ক্ষমতা ও অর্থের কারণে তারা দীর্ঘ সময় ধরে অ্যাপস্টেইনের মতো মানব নামক দানবের সঙ্গে সম্পর্ক রেখেছেন। তার অপকর্মকে অর্থ
সহ রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করেছেন। অ্যাপস্টেইন ফাইল বিশ্বকে দেখাচ্ছে কিভাবে অর্থ ও ক্ষমতার কাছে চাপা পড়ে গেছে শত শত অসহায় মেয়ে, শিশু ও কিশোরীদের করুণ আর্তনাদ। অ্যাপস্টেইন ফাইলের পাতায় পাতায় যাদের নাম রয়েছে তারা শুধু পরিচিত মুখ নয়, বরং রাষ্ট্র ক্ষমতার প্রতীক, গণতন্ত্র, মানবতার মুখোশ আর ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা গণমাধ্যমের সামনে নীতি, নৈতিকতা, মানবাধিকারের কথা শোনায় এবং একই সাথে ব্যক্তিগত পরিসরে এমন এক জগৎ গড়ে তুলেছে যেখানে নারী ও মেয়ে শিশুদের প্রতি তাদের পৈশাচিক যৌনতা হার মানায় হায়নার সকল হিংস্রতাকে। অ্যাপস্টেইন ফাইল দেখিয়েছে ক্ষমতা ও অর্থ কিভাবে অপরাধকে ঢেকে দেয়, রাষ্ট্রীয় কাঠামো কিভাবে অপরাধীদের জন্য ঢাল হিসেবে ব্যবহার করা হয়, তদন্ত কিভাবে ধীর গতির হয়ে যায়, অভিযোগ কিভাবে দুর্বল হয়ে পড়ে, সাক্ষ্য কিভাবে হারিয়ে যায় এবং দুর্বল কিভাবে অপেক্ষা করতে করতে একসময় আইন, বিচার ও জীবনের উপর আস্থা হারিয়ে ফেলে। অ্যাপস্টেইন ফাইল গোটা বিশ্বে আরেকবার প্রমাণ করেছে আইন ও রাষ্ট্র কাঠামো কেবলই ক্ষমতাবান আর ধনীদের জন্য। দুর্বলের জন্য আইন কঠোর ও দ্রুত, আর ক্ষমতাবান ধনীদের জন্য আইন হয়ে থাকে অতিশয় দীর্ঘ, জটিল ও অকার্যকর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, সম্প্রতি প্রদর্শিত অত্যন্ত উন্নত ও অসাধারণ ধ্বংস ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল এটিই প্রমাণ করে যে ইরান তার প্রতিরক্ষা শক্তি থেকে এক চুলও নড়বে না। IRGCর রাজনৈতিক বিষয়ক উপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি লেবাননের আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন। তিনি মূলত খোররাম শাহ 4 ব্যালিস্টিক মিসাইলের দিকে ইঙ্গিত করেছেন, যা সম্প্রতি একটি নতুন মিসাইল সিটি উদ্বোধনের সময় প্রদর্শন করা হয়। IRGCর তথ্য অনুযায়ী এই মিসাইলের পাল্লা 2000 কিলোমিটার, হাইপারসোনিক গতিসম্পন্ন এবং বায়ুমণ্ডলের বাইরে ম্যাক 16 এবং ভেতরে ম্যাক 8 গতিতে চলতে সক্ষম। এই উচ্চ গতির কারণে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অত্যন্ত কার্যকর। জেনারেল জাভানি বলেন, ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা চললেও তেহরানের সামরিক শক্তি কমানোর কোনো পরিকল্পনা নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরান আলোচনার টেবিলে এলেও তার সামরিক শক্তি বিসর্জন দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমরা যুদ্ধের সন্ধানে নেই, তবে প্রতিপক্ষ ভুল করলে আমরা চূড়ান্ত জবাব দেব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত অপমানিত হয়ে আলোচনার টেবিলে ফিরে এসেছে। অন্যদিকে ইরান তার মৌলিক নীতিগুলো থেকে বিচ্যুত হয়নি। সাক্ষাৎকারে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক ঘোষণার কথা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছে ইরান এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক সামরিক কৌশলের দিকে মনোনিবেশ করছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া সংঘাত এবং ক্রমাগত উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিবর্তন আনা হয়েছে। জেনারেল জাভানি সতর্ক করে বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত। তিনি বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো আঞ্চলিক যুদ্ধ শুরু হয় তবে তার আগুন সবাইকে গ্রাস করবে। শত্রুদের উদ্দেশ্যে তার বার্তা ছিল, যে কোনো ভুল পদক্ষেপই হতে পারে তাদের শেষ ভুল। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের 2 সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল হিসাব নিকাশের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তারা সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সামান্যতম কৌশলগত ভুল করলেও তাদের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে। কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকা ভালোভাবেই জানে যে তারা যদি ভুল হিসেব করে তবে এবার ইরানের আচরণ 12 দিনের যুদ্ধের মতো হবে না, বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইহুদিবাদী ইসরায়েলও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বেরুজের্দি বলেন, 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা অনেক বেশি। এরই মধ্যে এই সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দুর্বলতাগুলো সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি দুটোই বেড়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। যেহেতু বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই মনে হয় তারা এমন ভুল করবে না যাতে পুরো অঞ্চলে আগুন জ্বলে ওঠে, কারণ সেই আগুন পুরো অঞ্চলকেই গ্রাস করবে। এ প্রসঙ্গে কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই ইরনাকে বলেন, আমেরিকার সামান্যতম ভুলেরও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়া হবে। এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো দ্বিধা বা
আপোষকামী মনোভাব নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরান যুদ্ধকামী নয়, তবে শত্রুর যে কোনো বৈরী পদক্ষেপের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, জনগণ ও দেশের ভূখণ্ড রক্ষা করতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ এবং শত্রুকে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এই বৈঠককে একটি ভালো শুরু বলে অভিহিত করে জানিয়েছেন, দুই পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। শুক্রবার ওমানের মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়। বৈঠক শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, দীর্ঘ বিরতির পর এই সংলাপ অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি স্পষ্ট করেন, এই আলোচনা শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সীমাবদ্ধ ছিল। আরাকচি জোর দিয়ে বলেন, আমরা অন্য কোনো বিষয় যেমন মিসাইল কর্মসূচি বা অন্য আঞ্চলিক ইস্যু নিয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো আলোচনার পূর্ব শর্ত হল হুমকি ও চাপ প্রয়োগ থেকে বিরত থাকা। আরাকচি বলেন, ইরান তার অধিকারের ব্যাপারে অনড় থেকে এবং অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে খোলা চোখে এই কূটনীতিতে অংশ নিয়েছে। দুই দেশের প্রতিনিধি দলই এখন নিজ নিজ রাজধানীতে ফিরে গিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করবে। পরবর্তী দফার আলোচনার সময় এবং পদ্ধতি এই পরামর্শের ভিত্তিতে ঠিক করা হবে। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। এদিকে মাস্কাটে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এক কঠোর নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে তিনি সেই সব দেশের উপর অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যারা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে। শুক্রবার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা ক্রয় করবে তাদের থেকে আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্র উচ্চ হারে শুল্ক আরোপ করতে পারে। উদাহরণ হিসেবে আদেশে 25% শুল্কের কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করা। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট এই আদেশের মাধ্যমে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের জন্য দায়বদ্ধ করতে চান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের বিষয়ে তার অবস্থান পরিষ্কার, কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদিও ইরান বরাবরই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির কথা বলে আসছে এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ। ট্রাম্পের আদেশে ইরানের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের এই প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও আলোচনায় বসুক, যা তেহরান আগে থেকেই রেড লাইন বা আলোচনা অযোগ্য বলে ঘোষণা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তার পরিবারের সাবেক এক নিরাপত্তা কর্মকর্তা। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের অন্দরে শারীরিক সহিংসতা, মানসিক অস্থিরতা এবং অদ্ভুত সব আচরণের চিত্র উঠে এসেছে এই জবানবন্দিতে। সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহু পরিবারের অন্দরমহল চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে। নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু একবার মেজাজ হারিয়ে তার বাবার উপর চড়াও হয়েছিলেন এবং তাকে চড় থাপ্পড় দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়েছিল এবং ইয়াইরকে তার বাবার থেকে সরিয়ে নিতে হয়েছিল। ইয়াইরকে প্রায় নিয়ন্ত্রণহীন এবং উগ্র মেজাজের হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহু সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মকর্তার মতে, সারা একজন ক্লেপটোম্যানিয়াক। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে কোনো ব্যক্তির প্রয়োজনীয়তা ছাড়াই অন্যের জিনিস চুরি করার তীব্র ইচ্ছা জাগে। সারা বিভিন্ন সফরে বা ব্যক্তিগত অবস্থানে থাকা অবস্থায় তুচ্ছ জিনিস নিজের অজান্তেই বা অভ্যাসবশত সরিয়ে ফেলতেন বলে অভিযোগ করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা জানান, নেতানিয়াহু পরিবার সবসময় এক ধরনের প্যারানয়া বা আতঙ্কে ভোগে। তারা মনে করেন গোয়েন্দা সংস্থা বা শত্রুরা সবসময় তাদের উপর নজরদারি করছে। বাসভবনের কর্মচারীদের সঙ্গে সারা ও ইয়াইরের দুর্ব্যবহারের বিষয়টিও প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এর আগেও ইসরায়েলি গণমাধ্যমে কর্মচারীদের প্রতি সারা নেতানিয়াহুর অপব্যবহার নিয়ে
একাধিক মামলা ও অভিযোগের খবর এসেছিল। এই তথ্যগুলো এমন সময় সামনে এলো যখন নেতানিয়াহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নানা চাপে রয়েছেন। ইসরায়েলের ভেতরেই তার শাসনের বিরুদ্ধে এবং দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের এই গোপন ও কলঙ্কিত তথ্য ফাঁস হওয়ার ফলে তার রাজনৈতিক ভাবমূর্তিও আরও সংকটের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT এবং ইস্তানবুল পুলিশের সন্ত্রাস বিরোধী বিভাগ যৌথ অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার তুর্কি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা তুরস্কের ভূখণ্ডে অবস্থানরত নির্দিষ্ট কিছু ব্যক্তি এবং কোম্পানির উপর নজরদারি চালাচ্ছিল এবং সংগৃহীত তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে পাচার করছিল। গোয়েন্দা তথ্যে জানা গেছে অভিযুক্তরা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। তারা তুরস্কের ভেতরে ইসরায়েল বিরোধী হিসেবে পরিচিত বিভিন্ন লক্ষ্যবস্তুর অবস্থান শনাক্ত করা এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজ করছিল। গোয়েন্দারা জানান, এই গুপ্তচর বৃত্তির বিনিময়ে তারা বিদেশ থেকে ডিজিটাল মুদ্রা এবং অন্যান্য গোপন উপায়ে অর্থ গ্রহণ করেছে। ইস্তানবুল পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশে গোয়েন্দা সংস্থা ও পুলিশ সমন্বিতভাবে এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত কয়েক বছর ধরেই তুরস্কের মাটিতে মোসাদের নেটওয়ার্ক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে আঙ্কারা। বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। চীন 2035 সালের মধ্যে 6টি নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণের পরিকল্পনা করছে। দ্য ইকোনমিস্টের এই তথ্য শুধু একটি সামরিক সক্ষমতার সংখ্যাগত তুলনা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও কৌশলগত চিন্তাধারার একটি গভীর পরিবর্তনের ইঙ্গিত। একই সময় যুক্তরাষ্ট্রের 3টি ক্যারিয়ার অবসর নেওয়ার ফলে 2035 নাগাদ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে আনুমানিক 11টি এবং চীনের হাতে 9টি ক্যারিয়ার। সংখ্যার এই কাছাকাছি অবস্থান স্বাভাবিকভাবেই একটি যৌক্তিক প্রশ্ন তোলে। চীন আসলে এই বিশাল ও ব্যয়বহুল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কি উদ্দেশ্যে ব্যবহার করতে চায়? যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ডক্ট্রিন মূলত বৈশ্বিক ইন্টারভেনশন, শক্তি প্রদর্শন এবং দূরবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার সঙ্গে যুক্ত। বিশ্বের নানা প্রান্তে তাদের স্থায়ী ও অস্থায়ী ঘাঁটি রয়েছে, মিত্রদের সঙ্গে জোট কাঠামো রয়েছে এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো সেই বৈশ্বিক সামরিক স্থাপত্যের কেন্দ্রবিন্দু। চীনের বাস্তবতা ভিন্ন। তাদের বিদেশি সামরিক ঘাঁটি হাতে গোনা। ঐতিহাসিকভাবে তারা নন ইন্টারভেনশন ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতিতে কূটনৈতিক ভাষ্যে গুরুত্ব দিয়ে এসেছে। তাহলে কি এয়ারক্রাফট ক্যারিয়ারের এই দ্রুত সম্প্রসারণ চীনের ডক্ট্রিনে মৌলিক পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি তাদের নিজস্ব নিরাপত্তা চাহিদা ও আঞ্চলিক বাস্তবতার যৌক্তিক সম্প্রসারণ মাত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে বোঝা দরকার এয়ারক্রাফট ক্যারিয়ার কি প্রতীক বহন করে। ক্যারিয়ার কেবল একটি ভাসমান বিমান ঘাঁটি নয়, এটি রাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পভিত্তিক শক্তি, লজিস্টিক দক্ষতা এবং রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্যারিয়ারকে বৈশ্বিক শাসন ব্যবস্থার প্রতি একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কোরিয়া, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, বলকান, আফগানিস্তান, প্রায় প্রতিটি বড় সামরিক অভিযানে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছিল প্রথম সারিতে। চীনের ইতিহাস ভিন্ন। 1970 থেকে 80 দশক পর্যন্ত তাদের নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরোধ, লিটারাল অপারেশনে সীমাবদ্ধ ছিল। তাদের সামরিক চিন্তায় মূল ফোকাস ছিল স্থলভাগে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও পরে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলা। কিন্তু 1990-এর দশকের শেষ থেকে চীনের অর্থনৈতিক বিস্ফোরণ, বৈশ্বিক বাণিজ্যে একীভূত হওয়া এবং সমুদ্রপথে জ্বালানি ও কাঁচামালের উপর নির্ভরতা দ্রুত তাদের নৌচিন্তাকে বদলে দেয়। আজ চীনের প্রায় 80% জ্বালানি আমদানি সমুদ্র পথে আসে, যার বড় অংশ মালাক্কা প্রণালী দিয়ে। এই বাস্তবতা থেকে জন্ম নেয় মালাক্কার ডিলেমা। এয়ারক্রাফট ক্যারিয়ার এখানে একটি প্রতিরোধমূলক উপাদান, সমুদ্রপথে চীনের স্বার্থ রক্ষার একটি মোবাইল প্ল্যাটফর্ম। চীনের ক্যারিয়ার নির্মাণকে অনেকেই সরাসরি যুক্তরাষ্ট্রের অনুকরণ হিসেবে দেখেন, কিন্তু বিষয়টি এত সরল নয়। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ডক্ট্রিন মূলত আক্রমণাত্মক ও এক্সপেডিশনারি। চীনের ক্ষেত্রে এটি এখনও মূলত প্রতিরোধ ও অঞ্চলভিত্তিক। দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালী, এই 3টি অঞ্চল চীনের নিরাপত্তা চিন্তার কেন্দ্রে রয়েছে। এখানে ক্যারিয়ার চীনের জন্য একদিকে আকাশ সমুদ্র সমন্বিত শক্তি, অন্যদিকে প্রতিপক্ষকে সংকেত দেওয়ার একটি রাজনৈতিক মাধ্যম। তাইওয়ান প্রশ্নে ক্যারিয়ার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র যদি সংকটকালে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠায়, চীনের নিজস্ব
ক্যারিয়ার উপস্থিতি সেই ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এটি কেবল সামরিক নয়, মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক হিসাবও। তবে প্রশ্ন থেকে যায়, 6টি নতুন ক্যারিয়ার কি কেবল এই আঞ্চলিক চাহিদা মেটানোর জন্য? এখানে আসে চীনের বৈশ্বিক স্বার্থের প্রসঙ্গ। চীন এখন বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক রাষ্ট্রগুলোর একটি। আফ্রিকা থেকে লাতিন আমেরিকা পর্যন্ত তাদের বিনিয়োগ, অবকাঠামো প্রকল্প এবং নাগরিক উপস্থিতি বিস্তৃত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন বহু দেশে বন্দর, রেল এবং শিল্পাঞ্চলে যুক্ত। এইসব অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিলে চীনা নাগরিক ও সম্পদ রক্ষার প্রশ্ন ওঠে। 2011 সালে লিবিয়া থেকে চীনা নাগরিকদের সরিয়ে আনার অভিযান ছিল একটি মোড় ঘোরানো ঘটনা। তখন চীনের সীমিত নৌ ও বিমান সক্ষমতা তাদের স্পষ্ট দুর্বলতা দেখিয়েছিল। এয়ারক্রাফট ক্যারিয়ার এই ধরনের নন কম্ব্যাটেন্ট ইভাকুয়েশন অপারেশনে একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। অর্থাৎ চীনের ক্যারিয়ার ডক্ট্রিন কেবল যুদ্ধ নয়, সংকট ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষার দিকেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীনের সামরিক প্রযুক্তিগত বিবর্তন। ক্যারিয়ার চালানো মানে শুধু জাহাজ বানানো নয়, এর সঙ্গে যুক্ত থাকে ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধবিমান, এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং, সাবমেরিন প্রতিরক্ষা, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী লজিস্টিক সাপোর্ট। যুক্তরাষ্ট্র এই ইকোসিস্টেম তৈরি করতে কয়েক দশক সময় নিয়েছে। চীন এখনও সেই পর্যায়ে পুরোপুরি পৌঁছায়নি, কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে। নতুন ক্যারিয়ারগুলো সম্ভবত ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম, উন্নত রাডার এবং স্টেলথ বিমান ব্যবহার করবে। এর অর্থ চীন কেবল সংখ্যায় নয়, গুণগত মানেও তাদের ক্যারিয়ার সক্ষমতা বাড়াতে চায়। এই সক্ষমতা কি ভবিষ্যতে ইন্টারকন্টিনেন্টাল প্রেজেন্সে রূপ নেবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তবে এটি হবে ধাপে ধাপে। যুক্তরাষ্ট্রের মতো হঠাৎ বৈশ্বিক সামরিক ছায়া বিস্তার করা নয়। চীনের কৌশলগত সংস্কৃতি ঐতিহাসিকভাবে ধৈর্যশীল এবং দীর্ঘমেয়াদী। তারা সাধারণত সরাসরি সংঘর্ষের বদলে এরিয়া ডিনায়াল ও কাউন্টার ইন্টারভেনশন কৌশলে বিশ্বাসী। এয়ারক্রাফট ক্যারিয়ার এখানে দ্বৈত ভূমিকা পালন করতে পারে। একদিকে এটি চীনের নিজস্ব প্রজেকশন ক্ষমতা বাড়ায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অপারেশনাল জটিলতা তৈরি করে। দক্ষিণ ও পূর্ব এশিয়ায় যদি চীনের একাধিক ক্যারিয়ার একসঙ্গে মোতায়েন থাকে, যুক্তরাষ্ট্রকে সেখানে বেশি সম্পদ বরাদ্দ করতে হবে। এটি চীনের দৃষ্টিতে একটি কৌশলগত সাফল্য, প্রতিপক্ষের উপর ব্যয় এবং চাপ বাড়ানো। এখানে ডক্ট্রিন পরিবর্তনের প্রশ্নে আসা জরুরি। চীন কি তাদের ঘোষিত নন ইন্টারভেনশন নীতিকে পরিত্যাগ করবে? সম্ভবত সম্পূর্ণভাবে নয়, বরং তারা নীতির ভাষা ও প্রয়োগের মধ্যে ধীরে ধীরে ফাঁক তৈরি করবে। অর্থাৎ প্রকাশ্যে তারা সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলবে, কিন্তু বাস্তবে নিজেদের স্বার্থে সীমিত ও নির্বাচিত হস্তক্ষেপের সক্ষমতা গড়ে তুলবে। এয়ারক্রাফট ক্যারিয়ার এই সক্ষমতার একটি প্রতীক। এটি এমন এক হাতিয়ার যা প্রয়োজনে ব্যবহার করা যায়, আবার ব্যবহার না করেও উপস্থিতির মাধ্যমে প্রভাব ফেলা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো মিত্রতা এবং অংশীদারিত্ব। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ডক্ট্রিন জোট নির্ভর। ন্যাটো, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এই মিত্ররা মার্কিন ক্যারিয়ার উপস্থিতিকে স্বাগত জানায়। চীনের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তাদের সামরিক মিত্র কম, কিন্তু অংশীদার অনেক। পাকিস্তান, ইরান, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ধরন ভিন্ন ভিন্ন। ভবিষ্যতে চীনের ক্যারিয়ার যদি ভারত মহাসাগর বা আফ্রিকার উপকূলে যায়, তবে তা হবে সম্ভবত যৌথ মহড়া, অ্যান্টি পাইরেসি বা মানবিক সহায়তার ব্যানারে। এই ধরনের উপস্থিতি ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে, ঠিক যেমন যুক্তরাষ্ট্র একসময় করেছিল। সবশেষে সংখ্যার হিসাবকে অতিরিক্ত সরলীকরণ করা ঠিক নয়। 11 বনাম 9 ক্যারিয়ার মানে সরাসরি সমতা নয়। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার অপারেশনাল অভিজ্ঞতা, বৈশ্বিক ঘাঁটি এবং লজিস্টিক নেটওয়ার্ক এখনও অনেক এগিয়ে, কিন্তু চীনের লক্ষ্য সম্ভবত যুক্তরাষ্ট্রকে হুবহু নকল করা নয়, বরং তাদের নিজস্ব ভূরাজনৈতিক বাস্তবতায় একটি কার্যকর ক্যারিয়ার ফোর্স গড়ে তোলা। এই ফোর্স আঞ্চলিক আধিপত্য সুসংহত করবে, বৈশ্বিক স্বার্থ রক্ষায় সীমিত কিন্তু দৃশ্যমান ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে চীনকে একটি পূর্ণাঙ্গ সমুদ্র শক্তিতে রূপান্তর করবে। তাই প্রশ্নটি চীন কি যুক্তরাষ্ট্রের মতো হবে নয়, বরং চীন কিভাবে ভিন্নভাবে একটি ক্যারিয়ার শক্তি হবে। এই প্রশ্নের উত্তরই আগামী দশক আন্তর্জাতিক রাজনীতির একটি বড় অংশ নির্ধারণ করবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।